মুভির শুরুতেই আমরা একটা সুখী পরিবারকে দেখতে পাই। তারা খুবই আনন্দ করছিল, কিন্তু তারা জানতো না যে আর কয়েক মিনিট পরেই তাদের সাথে এমন কিছু ঘটতে যাচ্ছে যা ভাবলেও শিউরে উঠতে হয়। যখন স্বামী ও স্ত্রী নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত ছিলেন, ঠিক তখনই হঠাৎ বাইরে থেকে মানুষের চিৎকার করার শব্দ আসতে শুরু করে। যখন তারা দুজনে ঘর থেকে বেরিয়ে আসেন, তখন তারা দেখেন বাইরে মানুষের মধ্যে চরম হাহাকার চলছে। মানুষ ঘর বাড়ি ছেড়ে এমনভাবে পালাচ্ছিল যেন বড় কোনো বিপদ আসতে চলেছে। জেসন এবং বেথ দেখেন তাদের প্রতিবেশীরাও আতঙ্কিত হয়ে তাড়াহুড়ো করে ঘর খালি করছে। জেসন এক প্রতিবেশীকে জিজ্ঞেস করেন, কারণটা কি? আপনারা সবাই ঘর ছেড়ে পালাচ্ছেন কেন? কিন্তু তারা এতটাই তাড়াহুড়ো করছিলেন যে জেসনের কথায় কোনো সাড়া দেননি। সেখানে তিনি দেখেন প্রতিবেশীর ছেলেও তার জিনিসপত্র গোছাচ্ছে। জেসন যখন শিশুটিকে জিজ্ঞেস করেন, তোমরা কোথায় যাচ্ছ? তখন শিশুটি উত্তর দেয়, তার বাবার এক বন্ধুর সরকারি অফিসার। তিনি জানিয়েছেন একটা অত্যন্ত বিষাক্ত ভাইরাস ছড়িয়ে পড়েছে, যা একজন স্বাভাবিক মানুষকে দানবে পরিণত করে। কিন্তু তখনই শিশুটির মা সেখানে এসে তাকে চাপটে ধরেন এবং সেখান থেকে নিয়ে যেতে শুরু করেন। জেসন তাকে জিজ্ঞেস করেন, এই শিশুটি কোন ভাইরাসের কথা বলছে? তখন শিশুটির মা বলেন, এটা বলার সময় এখন নয়, আপনার স্ত্রী এবং মেয়েকে নিয়ে এই শহর থেকে যত দূরে সম্ভব চলে যান। এই কথা শুনে জেসন এবং বেথ খুবই ভয় পেয়ে যান। এরপর আর কিছু না ভেবে জেসন তার পরিবারকে গাড়িতে তুলে শহর থেকে বের করে নিয়ে যেতে শুরু করেন। কিন্তু পথে তিনি দেখেন যে প্রতিবেশীরা পালিয়ে যাচ্ছিলেন তারা আবারও ফিরে আসছেন। এটি দেখে তার আরও অদ্ভুত লাগতে শুরু করে। সামনে এগিয়ে গিয়ে তারা ট্রাফিকে আটকে পড়েন। জেসন এবং তার পরিবার যখন গাড়ি থেকে নামেন, তারা দেখেন শহর থেকে বের হওয়ার একমাত্র রাস্তাটি পুলিশ বন্ধ করে দিয়েছে। আকাশে হেলিকপ্টার টহল দিতে শুরু করে। মানুষকে বলা হচ্ছিল যে শহরে একটা বিষাক্ত ভাইরাস ছড়িয়ে পড়েছে এবং তাদের দ্রুত বাড়ি ফিরে যাওয়া উচিত। এ কথা শুনে জেসনের কাছে বিষয়টি অদ্ভুত মনে হলো, কারণ যখন শহরে ভাইরাসে ছড়িয়ে পড়েছে তখন মানুষকে শহর থেকে সরিয়ে নেওয়ার বদলে কেন শহরেই থাকতে বলা হচ্ছে। ঠিক তখনই পাশের পাহাড় থেকে একটা বড় পাথর তাদের গাড়ির উপরে এসে পড়ে। এটি দেখে তারা খুবই ভয় পেয়ে যান। পাহাড়টি কাঁপতে শুরু করে। এরপর পাহাড়ের পেছন থেকে দুটি সামরিক যুদ্ধবিমান বেরিয়ে এসে শহরের দিকে এগিয়ে যায়। সেই যুদ্ধবিমান দুটি পুরো শহরের ওপর বোমা বর্ষণ শুরু করে, যার ফলে পুরো শহর ছায়ে পরিণত হয়। জেসনের স্ত্রী বেথ সাথে সাথে বুঝতে পারেন যদি তারা পুলিশের কথা শুনে বাড়ি ফিরে যেতেন তবে পরিণতি ভয়াবহ হতো। এরপর যুদ্ধবিমানগুলো রাস্তার মানুষের দিকে এগিয়ে আসতে শুরু করে। এটি দেখে মানুষের মধ্যে আতঙ্ক বেড়ে যায়। তখন সবাই বুঝতে পারছিল যে সরকার তাদের মেরে ফেলতে চায়। সবাই প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছুটতে শুরু করে, কিন্তু জেসন এবং বেথ বুঝতে পারেন তারা যেখানে লুকাক না কেন এই যুদ্ধবিমানগুলো তাদের মেরে ফেলবেই। তখন বেথ পেছনের দিকে তাকিয়ে পাহাড়ের ওপর একটা স্কুল দেখতে পান এবং ভাবেন যে পালানোর জন্য ওইটাই ভালো জায়গা হবে। এরপর জেসন, বেথ এবং জয়ী পাহাড় বেয়ে স্কুলের দিকে দৌড়াতে শুরু করেন। যুদ্ধবিমানগুলো পেছনের ব্রিজে থাকা মানুষগুলোর উপরে বোমা ফেলছিল। তারা তিনজন দ্রুত স্কুলে পৌঁছান এবং সৌভাগ্যবশত সেখানে একটা টানেল খুঁজে পান। বোমা বিস্ফোরণের মাত্র কয়েক সেকেন্ড আগে তারা ভেতরে ঢুকে পড়েন। বাংকারের দরজা বন্ধ হওয়ার সাথে সাথেই উপরে একটা বিশাল বিস্ফোরণ ঘটে, কিন্তু ভাগ্যক্রমে তারা নিচে থাকায় বেঁচে যান। তবে তাদের কাছে আশ্চর্যের বিষয় ছিল যে এটি কেমন ভাইরাস যার জন্য সরকারকে শহরের সব মানুষকে মেরে ফেলতে হচ্ছে। তারা কিছুই বুঝতে পারছিলেন না। তারা শুধু এইটা বুঝতে পেরেছিলেন যে যদি বেঁচে থাকতে হয় তবে এই বাংকারেই চুপচাপ থাকতে হবে। কিন্তু সমস্যা ছিল কতদিন তারা এখানে থাকবেন এবং পেট ভরার জন্যই বা কি খাবেন। তবে ভালো দিকটি ছিল সেখানে অনেক মেয়াদে উত্তীর্ণ খাবার রাখা ছিল, যা তিনজনের জন্য অনেক দিন চলতে পারত। জেসনের স্ত্রী বেথ খুবই চিন্তায় ছিলেন। তিনি তার মেয়ে জয়ীর কথা ভেবেছিলেন যে সে অসুস্থ হয়ে পড়লে তারা কি করবেন। তাছাড়া দরজা বন্ধ করার সময় বেথ তার হাতে গভীরভাবে আঘাত পান। তারা দুজনেই এই চিন্তায় ছিলেন যে এই বিষাক্ত ভাইরাস হয়তো তাদের শরীরেও আক্রমণ করেছে, কিন্তু এখন এসব ভাবার সময় ছিল না। তারা বাংকারটিকে নিরাপদ করেন এবং এখানেই লুকিয়ে জীবন কাটানোর সিদ্ধান্ত নেন। কিন্তু ভূগর্ভস্থ জীবন সহজ ছিল না। প্রতিদিন একই খাবার, পানের জন্য কাদাটে জল এবং অবসর সময়ে তাস খেলা, এভাবেই তাদের দিন কাটছিল। তারা বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। অনেকদিন থাকার পর তারা এই বাংকারে খুব হাঁপিয়ে উঠেছিলেন, কিন্তু তাদের আর কি বা করার ছিল। উপরে গেলে তাদের প্রাণ বাঁচত না। এই জীবন জেসনের পরিবারের কাছে মনে হচ্ছিল যেন পৃথিবীর শেষ সময়। জয়ী তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা, আমরা কতদিন এখানে থাকব? জেসনের কাছে এর কোনো উত্তরই ছিল না। তিনি শুধু মেয়েকে বলেন, ভাইরাস চলে গেলেই আমরা এখান থেকে চলে যাব।
তিনি মেয়ের চোখের উপর আঙুল রেখে বাইরের জগতের কল্পনা করাতেন। এভাবেই দিন কাটতে থাকে। তারা এটাও জানতেন না যে বাইরে বের হওয়ার অপেক্ষায় তারা এই বাংকারে 300 দিনেরও বেশি সময় কাটিয়ে দিয়েছেন। জয়ী তার মায়ের তৈরি করা একটা পেরিস্কোপ দিয়ে বাইরের জগৎ দেখত। বাইরে চারিদিকে শুধু ধ্বংসলীলা দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল যেন পুরো পৃথিবী পুড়ে ছাই হয়ে গিয়েছে, সেখানে কোনো মানুষের চিহ্ন পর্যন্ত ছিল না। এসব দেখে ছোট মেয়েটির মনে হতে থাকে যে সম্ভবত তারা এই পৃথিবীতে বেঁচে থাকার শেষ মানুষ। মা তাকে সান্ত্বনা দিয়ে বলেন, এমনটা ভেবো না, হয়তো তোমার বন্ধুরা আমাদের মতো কোথাও লুকিয়ে আছে। রাত হয়ে এসেছিল এবং রাতের খাবারের সময় হলো। এখন তাদের কাছে খুব সামান্য খাবারই অবশিষ্ট ছিল, তাই তিনজনে অল্প অল্প খেয়ে দিন কাটাচ্ছিলেন। কিন্তু আজকে জয়ীর জেদ ধরে, তাই তাকে পুরো 1 টিন খাবার দেওয়া হয়। জয়ী যখন টিনের কৌটাটি খোলে তখন সে দেখে ভেতরটা ফাঁকা। কৌটার পেছনে একটা ছোট্ট ছিদ্র ছিল, হয়তো কিছু একটা সেখান থেকে খাবার চুরি করেছে। বেথ বাকি সব কৌটা পরীক্ষা করে দেখেন যে 12টি কৌটাই খালি। এটি দেখে তিনি খুবই বিচলিত হয়ে পড়েন, কারণ এটি ছিল তাদের 2 সপ্তাহের খাবার। বেথ ভেন্টিলেশন গ্রিল থেকে অনুমান করেন হয়তো কোনো ইঁদুর ভেতরে ঢুকে খাবার নিয়ে গেছে। বেথ বলেন, যদি এটি ইঁদুর হয় তবে তাকে দ্রুত মারতে হবে, নয়তো সে আমাদের সব খাবারই নষ্ট করে দেবে। মেয়ের বিষণ্ণ মুখ দেখে জেসন তাকে সান্ত্বনা দেন যে সামান্য বিষয় নিয়ে চিন্তা না করতে, যদি খাবার শেষও হয়ে যায় আমি উপরে গিয়ে কিছু নিয়ে আসব। পরদিন জয়ী যখন তার মায়ের সাথে ব্লক খেলছিল, সে পেছনে একটা মৃদু শব্দ শুনতে পায়। জয়ী পেছনে তাকিয়ে দেখে একটা ইঁদুর আবারও টিনের খাবার চুরি করতে ঢুকেছে। ইঁদুরটি পালিয়ে যাওয়ার আগে জয়ী তার বাবা মাকে ডাকে। আজকে যেভাবেই হোক এই ইঁদুরটিকে মারতেই হবে। জেসন রাগে একটা ছুরি বের করে তাকে টুকরো করতে এগিয়ে যান, কিন্তু সেই ছোট্ট ইঁদুরটি খুবই চালাক ছিল। জেসনের আক্রমণ থেকে বাঁচতে সে পালিয়ে যায় এবং টেবিলের উপরে রাখা লাল টিনটি ফেলে দেয়। যখন সে গর্তে ঢুকতে যাচ্ছিল, বেথ হঠাৎ ঝাঁপিয়ে পড়ে ইঁদুরটিকে মেরে ফেলেন। তারা সবাই ইঁদুর মারার আনন্দ উদযাপন করছিলেন। ঠিক তখন অন্যদিকে লাল টিনটি পড়ার ফলে ধীরে ধীরে আগুন বাড়তে শুরু করে। জেসন দৌড়ে গিয়ে লণ্ঠনটি নেভানোর চেষ্টা করেন, কিন্তু লণ্ঠনটি খুবই গরম ছিল, ফলে জেসনের হাত পুড়ে যায় এবং লণ্ঠনের কাঁচ ভেঙে গিয়ে পুরো টেবিলে আগুন লেগে যায়। বেথ পর্দা ছিঁড়ে আগুন নেভানোর চেষ্টা করেন। জেসন কল থেকে আধা বালতি জল নিয়ে আগুনের উপরে ঢালেন। কোনোভাবে তারা আগুন নেভাতে সক্ষম হন, কিন্তু বিপদ তখনও কাটেনি, বরং তাদের সমস্যা আরও বাড়তে যাচ্ছিল। যদিও তারা আগুন নেভাতে পেরেছিলেন, কিন্তু আগুনের ধোঁয়া পুরো বাংকারে ছড়িয়ে পড়ে এবং সেই ধোঁয়া ভেন্টিলেশন গ্রিল দিয়ে ধীরে ধীরে উপরের দিকে বের হতে থাকে। এটি দেখে সবাই ভয় পেয়ে যান, কারণ এই ধোঁয়া তাদের অবস্থান প্রকাশ করে দিচ্ছিল। এখন সবাই রুদ্ধশ্বাসে বসেছিলেন। জেসন বললেন, হয়তো রাতের অন্ধকারে ধোঁয়াকে লুকিয়ে রাখবে এবং কেউ আমাদের অবস্থান জানতে পারবে না। আতঙ্কে তারা 3 জনই সারা রাত জেগে থাকেন। পরদিন সকালে নিজেকে আশ্বস্ত করতে তিনি যখন পেরিস্কোপ দিয়ে বাইরে তাকান, তখন তার পায়ের তলার মাটি সরে যায়। তিনি দেখেন বাইরে ধোঁয়ার এক বিশাল মেঘ জমে আছে। এটি দেখে তাদের উদ্বেগ বাড়তে থাকে। তিনি পুরোপুরি নিশ্চিত হন যে তাদের লুকিয়ে থাকার গোপন জায়গাটি প্রকাশ হয়ে গিয়েছে। তখন বেথ বলেন, যদি ধোঁয়া থাকে তবে আশেপাশে ছাইও জমা থাকবে, যা পরীক্ষা করলে আমাদের অবস্থান জানা যাবে। তাই এখন আমাদের এই ছাই পরিষ্কার করতে হবে। এরপর স্বামী স্ত্রী 2 জন মিলে বাইরে গিয়ে পরিষ্কার করার সিদ্ধান্ত নেন। তারা দরজার শিকল খোলেন, বাইরের শব্দ খুব সাবধানে শোনেন এবং যখন তারা নিশ্চিত হন যে বাইরে কেউ নেই, তখন 2 জন মিলে বাংকারের দরজা খুলে বাইরে যান। এবার তাদের মেয়ে ভেতরে একাই রয়ে গেল। সে তার বাবা মায়ের জন্য অপেক্ষা করছিল, কিন্তু দীর্ঘ সময় পার হওয়ার পরেও তারা আর ফিরে না আসায় সে টুলের উপরে চড়ে টেলিস্কোপ দিয়ে বাইরের পরিস্থিতি দেখতে শুরু করে। দ্রুতই সে তার বাবা মাকে বাংকারের দরজা আড়াল করার চেষ্টা করতে দেখে, কিন্তু তখনই জয়ী এমন কিছু দেখে যা তার শ্বাস আটকে দেয়। সে দেখে দূরের বনের মধ্যে একটা কালো ছায়া দ্রুত তাদের দিকে এগিয়ে আসছে। মেয়েটি চিৎকার করে তার বাবা মাকে পেছনের দিকে তাকাতে বলে, কিন্তু দূরত্ব বেশি হওয়ায় তার বাবা মা শুনতে পাচ্ছিলেন না। আতঙ্কে মেয়েটি তার ভয় ভুলে সিঁড়ি বেয়ে বাংকারের বাইরে চলে আসে। বাইরে আসতে সে বুঝতে পারে তার বাবা মা সেখানে নেই। মেয়েটি উদ্বেগে জোরে জোরে তার বাবা মাকে ডাকতে শুরু করে। ঠিক তখনই কেউ একজন পেছন থেকে তার মুখ চেপে ধরে। এটি আর অন্য কেউ নয়, তার মাই ছিল। কয়েক সেকেন্ড পরেই একদল বন্য হরিণ সেখান দিয়ে ছুটে চলে গেল। যদিও তারা 3 জন অল্পের জন্য বেঁচে যান, কিন্তু বেথের ভয় আরও বেড়ে যায়। হরিণদের এভাবে পালানোর মানে ছিল তারা নিশ্চিতভাবে কোনো বিপজ্জনক কিছু থেকে বাঁচার চেষ্টা করছিল। সবাই বিপদ বুঝতে পেরে দ্রুত বাংকারে ফিরে যান।
জেসন কাঠের তক্তা দিয়ে বাংকারের দরজা বন্ধ করেন এবং লোহার শিকল দিয়ে শক্ত করে বেঁধে সবাইকে একেবারে চুপ থাকতে বলেন। এরপর তিনি উপর থেকে ক্ষীণ পায়ের আওয়াজ শুনতে পান। মনে হচ্ছিল কেউ বাংকারের দরজার দিকে আসছে। বেশ কয়েক মিনিট ধরে কেউ একজন বাংকারের উপরে যাতায়াত করছিল। তারা তিনজন ধীরে ধীরে বাংকারের দরজা থেকে সরে সামনের দিকে এগিয়ে যেতে থাকেন। সম্ভবত উপরের লোকটির তখন পর্যন্ত ধারণা ছিল না যে বাংকারের ভেতরে কেউ আছে। জয়ী ভয়ে কাঁদতে শুরু করে। বেথ তাকে শান্ত করেন এবং বলেন শব্দ বাইরে গেলে সব শেষ হয়ে যাবে। তারা তিনজন বাংকারের দরজা থেকে অনেক দূরে সরে গিয়েছিলেন যাতে উপর থেকে কেউ দরজা খুললেও নিচে তাদের দেখতে না পায়। কিন্তু ঠিক তখনই জয়ীর ধরা পুতুলের সুতো একটা স্ক্রুর মধ্যে আটকে যায়। সেই স্ক্রু ধীরে ধীরে আলগা হতে শুরু করে। এটি দেখে জেসন এবং বেথ নিঃশ্বাস বন্ধ করে ফেলেন, কারণ সেই সুতোটি পুতুলের সাউন্ড সুইচের সাথে যুক্ত ছিল। তারা কিছু করার আগেই স্ক্রুটি এক ঝটকায় বেরিয়ে আসে এবং ঠিক সেই মুহূর্তেই পুতুলের ভেতর থেকে উচ্চ শব্দ বের হতে শুরু করে। জেসন সাথে সাথে পুতুলটি ছিঁড়ে ফেলেন এবং ভেতরের স্পিকারটি ভেঙে ফেলেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। উপরের আক্রমণকারী তাদের উপস্থিতির সংকেত পেয়ে গেছে। হঠাৎ উপর থেকে একটা বিকট শব্দ আসে এবং এরপর ভারী পায়ের আওয়াজ সরাসরি বাংকারের দরজার উপরে গিয়ে থামে। অবশেষে সে তাদের লুকানোর জায়গা খুঁজে পায় এবং খোলার চেষ্টা করে। সে বাংকারের ঢাকনাটি সজোরে ধাক্কা দিচ্ছিল এবং শিকল দিয়ে আটকানো থাকা সত্ত্বেও বিপদ স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল। উপরে সেই আক্রমণকারী জানতো যে নিচে কেউ অবশ্যই আছে। যদিও দরজাটি শক্ত শিকল দিয়ে বন্ধ ছিল, কিন্তু সেই ভয়ঙ্কর শক্তির সামনে শিকলগুলো একে একে ছিঁড়তে শুরু করে। এটি দেখে জেসন বুঝতে পারলেন যে দরজা বেশিক্ষণ টিকবে না। তাই তিনি দ্রুত দৌড়ে গিয়ে জল পাম্পের পাইপ উপড়ে আনেন। এদিকে বেথও সাহস দেখান এবং সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের শরীরের ওজন দিয়ে শিকল টেনে ধরে দরজা বন্ধ রাখার চেষ্টা করেন, কিন্তু তবুও লোহার ঢাকনাটি ধীরে ধীরে খুলতে থাকে। ঠিক তখনই দরজার উপরে একটা কালো ছায়া দেখা যায়, যার চোখ লণ্ঠনের মতো জ্বলছিল। মনে হচ্ছিল যেন মৃত্যু উপর থেকে তাদের দেখছে। কিছু না ভেবেই জেসন পাইপ দিয়ে তার উপর আক্রমণ করেন, যার ফলে সে পেছনের দিকে ছিটকে পড়ে যায়। জেসন দ্রুত দরজায় পাইপটি আটকিয়ে দেন এবং সেটি বন্ধ করেন, আর সেই জিনিসটি পালিয়ে যায়। কিন্তু জেসনের শরীর তখনও থর থর করে কাঁপছিল। তিনি কল্পনাও করতে পারেননি যে বাইরের জগতে শুধু নিষ্ঠুর সৈনিকই নয়, বরং বিপজ্জনক দানবরাও ঘুরে বেড়াচ্ছে। পুরো পরিবারটি সিঁড়ির কাছে বিষণ্ণ হয়ে বসে পড়েন, কারণ এখন তাদের অবস্থান প্রকাশ হয়ে গিয়েছে। এখন তারা যে কোনো সময় আক্রান্ত হতে পারে এবং তারা এটাও বুঝতে পেরেছিলেন যে এবার শুধু একজন এসেছিল, কিন্তু পরের বার তারা দলবল নিয়ে আসবে এবং তাদের বিরুদ্ধে করার কিছুই থাকবে না। কিছু সময় পর হঠাৎ আলমারিটি কাঁপতে শুরু করে। জেসন এবং বেথ বুঝতে পারেন যে সে তার বাকি সঙ্গীদের ডেকে এনেছে। উপর থেকে হাজার হাজার প্রাণীর দৌড়ানোর মতো ভারী পায়ের শব্দ শোনা যাচ্ছিল। এরপর তারা সবাই বাংকারের দরজার কাছে জমা হয়। নিচে জেসন, বেথ এবং জয়ী ভয়ে কাঁপছিলেন। এরপর হঠাৎ তারা একযোগে বিশাল আক্রমণ চালায়। এবারের শক্তি ছিল আগের চেয়ে অনেক বেশি। মজবুত লোহার দরজাটি ভেঙে নিচে পড়ে যায় এবং বাংকারের দরজায় অনেকগুলো চোখ জ্বলতে দেখা যায়, যা দেখি মানুষগুলো ভয়ে পেছনের দিকে ছুটতে শুরু করে। কিন্তু সেই দানবগুলো তাদের পিছু নিচ্ছিল। বেথ তার তেলের লণ্ঠন ছুঁড়ে ফেলে তাদের মধ্যে আগুনের দেয়াল তৈরি করেন এবং আলমারি দিয়ে আটকিয়ে দেন পথ। তারা বাংকারের ভেতরের দিকে দ্রুত দৌড়াতে থাকেন, কিন্তু তারা জানতেন যে এসব দিয়ে তাদের বেশিক্ষণ আটকিয়ে রাখা যাবে না। তাদের পালানোর আর কোনো পথ ছিল না। তখনই মেয়েটি মাটির দিকে একটি ভেন্টিলেশন ওপেনিং দেখতে পায়। জেসন তার সর্বশক্তি দিয়ে সেটি ভেঙে ফেলেন এবং স্ত্রী ও মেয়েকে বাইরে ঠেলে দেন। কিন্তু তিনি যখন নিজে বের হওয়ার চেষ্টা করেন, সংকীর্ণ জায়গার কারণে আটকে যান সেখানে। অন্যদিকে দানবগুলো তার দিকে এগিয়ে আসছিল। এখন জেসনকে যে কোনো উপায়ে এখান থেকে বের হতেই হবে। তিনি আর কোনো উপায় না দেখে নিজের কাঁধের হাড় ভেঙে ফেলেন, যা তাকে যন্ত্রণায় চিৎকার করিয়ে ছাড়ে। কিন্তু তিনি দ্রুত নিজেকে সামলিয়ে ভেন্টিলেশনের ভেতরে ঢুকে পড়েন। বেথ সময় নষ্ট না করে জেসনকে সর্বশক্তি দিয়ে টেনে বের করতে শুরু করেন। ঠিক যখন জেসন বের হতে যাচ্ছিলেন, একটা বিশাল প্রাণী এসে জেসনের পা জাপটে ধরে। জেসন বুঝতে পারলেন যে এখন আর বেঁচে থাকা অসম্ভব, বাঁচার আর কোনো আশাই নেই। জেসন তার স্ত্রীর চোখের দিকে তাকিয়ে বলেন, যাই ঘটুক না কেন, জয়ীর যেন কিছু না হয়। পরের মুহূর্তে দানবটি তাকে বাংকারের ভেতরে টেনে নিয়ে যায়, কিন্তু বাংকারে দানবকে ভয় পাওয়ার বদলে জেসন তাদের চ্যালেঞ্জ করেন। বেথ এবং জয়ী নিচ থেকে আসা জেসনের তীব্র চিৎকার শোনেন। বেথ বুঝতে পারেন তার স্বামী তাদেরকে পালানোর সময় দিতেই লড়াই করছেন। ব্যথা সত্ত্বেও তিনি মেয়েকে নিয়ে সেই জায়গা ছেড়ে অনেক দূরে চলে আসেন। কিন্তু দৌড়ানোর সময় তিনি অদ্ভুত কিছু অনুভব করেন। তিনি দেখেন হাইওয়ে, যা বাইরে যাওয়ার পথ ছিল, সেটি এখন একটা উঁচু দেয়াল দিয়ে ঘেরা। তার মানে এখন আর কেউ এই শহর থেকে
বের হতে পারবে না। ঠিক তখনই দূর থেকে একটা হেলিকপ্টার উড়ে আসতে দেখা যায়। বেথ যখন পেছনে তাকান তিনি দেখেন সেটি ছিল একটা সামরিক হেলিকপ্টার। হেলিকপ্টারটি দ্রুত তাদের কাছে আসে এবং তাদের উপরে উজ্জ্বল স্পটলাইট ফেলে। তারা দুজনে পালানোর চেষ্টা করার আগেই উপর থেকে একটা বড় জাল তাদের উপরে পড়ে। তারা দুজনেই তাতে আটকা পড়েন। তারা দুজনেই ফাঁদ থেকে মুক্ত হওয়ার আপ্রাণ চেষ্টা করেন, কিন্তু জালটি তাদের শক্তভাবে আটকিয়ে ফেলেছিল। বেথ জালের ভেতর দিয়ে দেখেন যে সবুজ চোখের কিছু ছায়া তাদের দিকে এগিয়ে আসছে। এখানেই আমরা গল্পের আসল রহস্য জানতে পারি। এই হলুদ চোখের মানুষ যাদের আমরা দানব ভেবেছিলাম তারা আসলে এলিয়েন বা ভাইরাসে আক্রান্ত মানুষ ছিল না, বরং এরা ছিল সামরিক বাহিনীর সৈনিক যারা গ্যাস মাস্ক এবং লাইট ভিশন চশমা পরেছিল। সেই চশমার হলুদ আভার কারণে তাদের ভিন গ্রহের প্রাণের মতো দেখাচ্ছিল। কিন্তু প্রশ্ন ওঠে, কেন সামরিক বাহিনী এই মানুষদের প্রাণের শত্রু হয়ে দাঁড়িয়েছিল? এই রহস্য আমরা এখনই জানতে পারবো। এখন বেথ এবং জয়ী উভয়ই সেই সৈনিকদের নিয়ন্ত্রণে ছিল। তাদের মধ্যে একজন সৈনিক একটা বড় ইনজেকশন বের করে একে একে তাদের ঘাড়ে পুশ করেন। যখন তাদের রক্ত পরীক্ষা করা হলো দেখা গেল তারা দুজনেই বিষাক্ত ভাইরাসে আক্রান্ত, যার অর্থ তারা এই পৃথিবীর জন্য হুমকি, অর্থাৎ এখন তাদেরকে মেরে ফেলা হবে। আসলে যখন প্রথম ভাইরাসটি ছড়িয়েছিল এই ছোট্ট শহরের অনেক মানুষই ইতিমধ্যে এতে আক্রান্ত হয়ে পড়েছিলেন। এই ভাইরাস বাতাসের মাধ্যমে ছড়ায় এবং খুব দ্রুত এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে ছড়িয়ে পড়ে। আক্রান্ত ব্যক্তিরা নিজেরাও জানতেন না যে তারা অসুস্থ এবং সরকারের কাছে এই ভাইরাস রুখে দেওয়ার মতো কোনো প্রতিষেধকও ছিল না। সরকারের কাছে আক্রান্তদের মেরে ফেলা ছাড়া আর কোনো উপায়ই ছিল না। বেথ কাঁদতে কাঁদতে বলেন, দয়া করে আমার সন্তানকে ছেড়ে দিন। বেথ যখন দেখলেন এই সৈনিকরা তার ছোট মেয়েকে রেহাই দেবে না তিনি চরম ক্ষিপ্ত হয়ে উঠলেন। তার মুখে কালো দাগ ফুটে উঠতে শুরু করলো, কিন্তু তিনি কিছু করার আগেই এক সৈনিকের ঘাট থেকে রক্ত ফিনকি দিয়ে বের হতে থাকলো। সে আর অন্য কেউ নয়, জেসন, যিনি মৃত্যু থেকে ফিরে এসেছেন। আসলে জেসন বাংকারে মারা যাননি, বরং তিনি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে থাকা সব সৈনিককে মেরে ফেলেছিলেন। তিনি তখন খুবই রাগান্বিত ছিলেন। তার মুখে কালো দাগ এবং চোখ রাগে লাল হয়ে গিয়েছিল। তার শারীরিক শক্তি বহুগুণে বেড়ে গিয়েছিল। এটা পরিষ্কার ছিল যে তিনি আর আগের মতো জেসন নেই, বরং অন্য রূপে হাজির হয়েছেন। তিনি সৈনিকদের উপর আক্রমণ করে তাদের মারতে শুরু করেন, কিন্তু তিনি আধুনিক অস্ত্রের বুলেট থামাতে পারছিলেন না এবং মাটিতে লুটিয়ে পড়েন। যখন এক সৈনিক বেথ এবং জয়ীর দিকে এগিয়ে যায় তারা দুজনেই জাল ছিঁড়ে পালিয়ে যায়। সৈনিকরা তাদের এদিক ওদিক খুঁজতে থাকে, কিন্তু তাদের ধারণা ছিল না যে বেথ দানবে রূপান্তরিত হয়েছেন। তিনি জয়ীকে একটা গাড়ির ভেতরে লুকিয়ে নিজে সৈনিকদের সাথে লড়তে শুরু করেন। তিনি বেশ কয়েকজন সৈনিককে মেরে ফেলেন এবং নিজে গুলিবিদ্ধ হয়ে গাড়ির ছাদের উপরে পড়ে যান। অন্ধকারে লুকিয়ে থাকা তার মেয়ে এসব দেখছিল। বাবা মায়ের এই অবস্থা দেখে সেও রেগে গিয়ে নিজের মেজাজ হারায়। এক লাফে সে এক সৈনিককে নিচে ফেলে তার মাস্ক ভেঙে ফেলে এবং যখনই তাকে মারতে যাচ্ছিল তখন বেথ তাকে সময় মতো থামিয়ে দেন। তিনি চাননি তার মেয়েও শিকারী হয়ে উঠুক। বেথ তাকে শান্ত করেন। তখনই ধীরে ধীরে মেয়েটির শিরার সবুজ রং অদৃশ্য হয়ে যায় এবং সে আবারও মানুষে পরিণত হয়। কিন্তু সৈনিকের ভাগ্য অতটা ভালো ছিল না। তার সুরক্ষা মাস্ক ভেঙে যাওয়ার কারণে সে ধীরে ধীরে ভাইরাসে আক্রান্ত হতে থাকে। অন্যদিকে জেসনের অবস্থা ছিল খুবই গুরুতর। মেয়ের মুখের দিকে তাকিয়ে তিনি তার চোখের উপর 2 আঙুল বুলিয়ে দেন এবং জেসন চিরতরে চোখ বন্ধ করেন। ঠিক সেই মুহূর্তেই আরও একটা হেলিকপ্টার পৌঁছায়। বেথ তার মেয়েকে নিয়ে পালিয়ে যান। পুরনো লোহার স্তূপের ভেতর দিয়ে গিয়ে তিনি একটা টানেলে প্রবেশ করেন। তখনই তার চোখে একটা আলো পড়ে। তাকিয়ে দেখেন সামনে সেই ছোট্ট ছেলেটি দাঁড়িয়ে আছে যাকে গল্পের শুরুতে প্রতিবেশীর বাড়িতে দেখা গিয়েছিল। এরপর তারা দুজন তাকে অনুসরণ করেন। ছেলেটি তাদের একটা গুহার মতো টানেলে নিয়ে যায়, যেখানে ছেলেটির বাবা মা এবং আরো অনেক মানুষই লুকিয়েছিল। আসলে তারাও এই ভাইরাসে আক্রান্ত ছিল। বেঁচে থাকার জন্য তারা সবাই অন্ধকারের মধ্যে ইঁদুরের মতো বাস করতে বাধ্য হচ্ছিল। এই ভাইরাসটি অবশ্যই বিপজ্জনক ছিল, কিন্তু প্রাণঘাতী ছিল না। আক্রান্ত ব্যক্তি যখন ভয় বা রাগ নিয়ন্ত্রণ করতে পারে না তখন এটি শরীরে বেশি চাপ সৃষ্টি করে, কিন্তু বাস্তবে সেই মানুষগুলো নিজেদের নিয়ন্ত্রণে রাখতে শিখে গিয়েছিল। তারা শহরের সৈনিকদের দানব মনে করত। গুহার ভেতরে থাকা সেই মানুষগুলো শান্ত চেহারা দেখে বেথ বুঝতে পারলেন দানব আসলে তারা নন। দানব হলো বাইরে সেই নিষ্ঠুর ব্যবস্থা যারা জীবন বাঁচানোর বদলে জীবন কেড়ে নিতে দ্বিধাবোধ করেননি। জয়ী তার সেই ছোট্ট প্রতিবেশী বন্ধুটির হাত ধরে আগুনের কুণ্ডলীর পাশে গিয়ে বসে। বেথ বুঝতে পারেন যদিও পৃথিবী তাদের জন্য এখন এক অন্ধকার গুহায় পরিণত হয়েছে, তবু এখানে মায়া আছে, ভালোবাসা আছে এবং একে অপরকে আগলে রাখার প্রতিশ্রুতি আছে। জেসন নেই, কিন্তু তার ত্যাগ বৃথা যায়নি। সে তার পরিবারকে এমন এক ঠিকানায় পৌঁছে দিয়ে গেছে যেখানে তারা আর একা নয়। অন্ধকারের এই গভীরেই এখন তাদের নতুন পৃথিবী, যেখানে তারা সবাই মিলে বেঁচে থাকার এক নতুন লড়াই চালিয়ে যাবে।